বাটারফ্লাই বুক ক্লাস 5, 5th লেভেলের বাটারফ্লাই বুকের ক্লাস নম্বর আজকে আমাদের 15। এই বইয়ের 15 নম্বর ক্লাসে আমরা আছি লেসন 1-এ। লেসন 1-এর আজকে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করছি। পেজ নাম্বার 18 বের করো সবাই, 18 নম্বর পেজ। দেখো 18 নম্বর পেজে আমরা আজকে একটা নতুন জিনিস শিখব। জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বিষয়টা কি? দেখো এখানে পরের পৃষ্ঠাতে 19 নম্বর পেজে আছে সাবজেক্ট বলে একটা ঘর আছে আর প্রেডিকেট বলে একটা ঘর আছে। এই সাবজেক্ট আর প্রেডিকেট কি হয় বিষয়টা আমাদের জেনে নিতে হবে। একটা সেন্টেন্স মনে করো, মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করে। এবার এই কথাটার মধ্যে সেলাই করা হচ্ছে ভার্ব, তাই তো? সেলাই করাটা কি ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে তুমি প্রথমে ভার্বটাকে খুঁজে বের করবে। ভার্বটাকে খুঁজে বের করে তাকে প্রশ্ন করতে হবে কে এবং কি। ঠিক আছে? তাহলে যে কাজ করে বা যার বিষয়ে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা সাবজেক্ট হয়ে যায়। এবার দেখো মাই মাদার সিউজ ওয়েল, এবার ভার্ব কোনটা? সিউজ। আমার মা ভালো সেলাই করে, সেলাই করাকে প্রশ্ন করো কে দিয়ে। কে ভালো সেলাই করে? মাই মাদার। তাহলে এই মাই মাদারটা হয়ে যাবে সাবজেক্ট, মাই মাদার হয়ে যাবে সাবজেক্ট। সাবজেক্ট বাদ দিয়ে যা কিছু পড়ে থাকবে সবকিছু মিলিয়ে যাবে প্রেডিকেট, সবকিছুটাই হবে প্রেডিকেট। সেন্টেন্স নাম্বার 2-তে আসো। দেখো দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটা বালকটাকে অবাক করে দিল। এখানে ভার্ব কোনটা? সারপ্রাইজড। এই ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে। বালকটাকে কি অবাক করে দিল? দ্য রিপ্লাই। তাহলে দ্য রিপ্লাই এটা হয়ে যাবে সাবজেক্ট, বাকি যা কিছু পড়ে থাকবে সেটা হয়ে যাবে প্রেডিকেট। বোঝা যাচ্ছে না অল্প অল্প করে? 3 দাগে, আই কেপ দ্য থাউজেন্ডস অফ রুপিস, তাহলে আমি রাখি হাজারে হাজারে টাকা। এখানে ভার্ব কোনটা? কেপ্ট। এই ভার্বকে প্রশ্ন করো কে রাখে? আমি রাখি। কে রাখে টাকা? আমি। এটা সাবজেক্ট, বাকি যা কিছু থাকবে পুরোটা হয়ে যাবে প্রেডিকেট। বোঝা যাচ্ছে? 4 দাগ, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, সে তার কাছে ওই কয়েনটাকে সারা জীবনের জন্য রেখে দিল। ভার্ব কোনটা? রেখে দেওয়া, কেপ্ট। একে প্রশ্ন করো কে দিয়ে প্রশ্ন করো। তাহলে কে? সে। এই সে হয়ে যাবে সাবজেক্ট, বাকি সবকিছু হয়ে যাবে প্রেডিকেট। তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে কোনো একটা বাক্যের মধ্যে যখন ভার্বকে খুঁজে পাবো তাকে কে এবং কি দিয়ে প্রশ্ন করব, যেটা পেয়ে যাব সেটা হয়ে যাবে সাবজেক্ট। আর এই সাবজেক্টটা বাদ দিয়ে বাকি যা কিছু সেন্টেন্সের মধ্যে থাকবে সবকিছু হয়ে যাবে প্রেডিকেট। সাবজেক্ট বাদে বাকি সবকিছু প্রেডিকেট। এবার দেখো এখানে মাই মাদার সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। দ্য রিপ্লাই সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। আই সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। হি সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট এটা আমাদের আলাদা করতে দিলে আমরা এবার থেকে পারবো, শিখে নিলাম। এখানে তোমাদের HW দিয়ে দিচ্ছি আমি। HW মন থেকে, নিজের মন থেকে 10টা বা কোনো বই থেকে হলে হবে 10টা সেন্টেন্স, 10টা সেন্টেন্স লিখবে। লিখে সাবজেক্ট যেটা হবে সাবজেক্টকে গোল করবে, সাবজেক্টকে গোল করবে। আর প্রেডিকেট যেটা থাকবে প্রেডিকেটকে নিচে দাগ দেবে, আন্ডারলাইন করবে, প্রেডিকেটের নিচে দাগ দেবে। HWটা বোঝা গেল? এবার যাব অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এই এবার আমাদের কাজ আছে, দেখো সাবজেক্ট প্রেডিকেট এবার চিনবো। বলছে লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট in the following sentences and classify them
ইন দ্য টেবিল গিভেন বিলো। নিচের সেন্টেন্সগুলোকে পড়তে হবে, তাদের মধ্যে থেকে সাবজেক্ট আর প্রেডিকেটকে আলাদা করতে হবে এবং সাবজেক্টকে এই ঘরে, প্রেডিকেটকে এই ঘরে লিখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এক দাগেরটা পড়ি এবার। এক দাগে কি বলছে? দ্য বয় প্লেইজ ইন দ্য ফিল্ড। দ্য বয় প্লেইজ ইন দ্য ফিল্ড। বয়টি খেলা করে। প্লেইজ ভার্ব কোনটা? প্লে, খেলা করা। তাকে প্রশ্ন করব কে খেলা করে, উত্তর কি পাবো? দা বয়। উত্তর কি পাচ্ছি? তাহলে দা বয়টা হচ্ছে সাবজেক্ট, এখানে দা বয় এটা সাবজেক্ট, বাকি যা কিছু আছে পুরোটা প্রেডিকেট। পুরোটা কি? প্লেইজ ইন দা ফিল্ড। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা হয়ে গেল না? দুই দাগে, হি ইজ ভেরি হ্যাপি টুডে। সে আজকে ভালো খুশিতে আছে। কে খুশিতে আছে? সে। কে খুশিতে আছে? তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে হি, বাকি যা কিছু পড়ে থাকবে ইজ ভেরি হ্যাপি টুডে, বাকি পুরোটাই কিন্তু প্রেডিকেট। বুঝেছো? যাব পরবর্তী সেন্টেন্সে। দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার। মেয়েটি এবছর ফার্স্ট হয়েছে। তাহলে স্টুড দিস ইয়ার মানে ফার্স্ট হয়েছিল। তাহলে কে ফার্স্ট হয়েছিল? প্রশ্ন করো কে, কে ফার্স্ট হয়েছিল? দ্য গার্ল। কে ফার্স্ট হয়েছিল? দ্য গার্ল, এটা সাবজেক্ট। বাকি যা কিছু আসবে পুরোটা প্রেডিকেট। স্টুড ফার্স্ট দিস ইয়ার। চলে যাব চার দাগে। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। রিভলভস, ঘোরে। কি ঘোরে? দ্য মুন। তাহলে সাবজেক্টকে দ্য মুন সাবজেক্ট, বাকিটা কি হবে? রিভলভস রাউন্ড দ্য আর্থ। রিভলভস রাউন্ড দ্য আর্থ। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট বোঝা গেল এখানে। হ্যাঁ, তাহলে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটাও করবে, আগেরটার সাথে এটাও করতে হবে। এবার আমরা চলে যাব, বলছে লেটস লার্ন। দেখো এবার আমরা আর্টিকেল শিখব। এখানে যা যা আছে আর্টিকেল সম্পর্কে বলা হচ্ছে। মজার একটা ক্লাস, এখানে ভীষণ মজা করে শিখতে হবে। মজা করে শিখে নাও। আজকে শিখবে, আজীবনকালের জন্য, সারা জীবনের জন্য, কোনোদিন আর ভুল হবে না। একদিন শিখবো, সারা জীবন মনে রাখবো। কি শিখবো? আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেলস কি কি? এ এন ডি। আর্টিকেল কটা আছে তাহলে? তিনটে। এ এন ডি। এ কথার অর্থ হচ্ছে একটি, এন কথার অর্থ হচ্ছে একটি, আর দি কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে টি বোঝাবে, টি, ওইটি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এ এবং এন এই দুটো আর্টিকেলকে আমরা একসাথে বলবো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। আর দাকে বলবো ইনডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল। বলো, এ এবং এন কে ডেফিনিট আর্টিকেল বলে, কারণ এই দুটো, এই সরি, ইনডেফিনিট এইটা আর ডেফিনিট এইটা। ভুল বললাম তো? কেউ বললে না কেন? এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ এই দুটি যে কোনো একটিকে বোঝায়। আর দা ডেফিনিট আর্টিকেল, কারণ এটা একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝায়। এবার চলে আসবো, দেখো আঁকাও। একে যখন কোনো কিছুর সাথে উচ্চারণ করব তখন তাকে বলবো আ বলবো, এ কখনো বলবো না। কি উচ্চারণ করব? আ, আ কাউ। তাহলে উচ্চারণটা বলো, আকাও আ স্টোন
আ মাউন্টেন, আ বুক, আশু। এরপরে দেখো আবার এন চলে এসছে, অ্যান অ্যাপেল, অ্যান আই, অ্যান ইঙ্কপট, অ্যান আউল, অ্যান আউল। তাহলে কখনো আ বলছি, কখনো এন বলছি, তাই তো? কখনো বলছি আ, কখনো বলছি এন। আ হচ্ছে এ, আর এন হচ্ছে এ এন, এ এন। বোঝা গেল? এবার কোন সময় কোনটাকে ব্যবহার করতে হয় এটা নিয়ে প্রচুর সূত্র আছে, প্রচুর কিছু আছে। ক্লাস ফাইভ থেকে একদম MA BA চাকরির পরীক্ষা পর্যন্ত সারা জীবন এটা শিখতে হয়। কিন্তু আমি আজকে একটা ক্লাসে যা বলবো আর জীবনেও কোনোদিন কিছু শিখতে হবে না। নতুন পদ্ধতি, পদ্ধতির নাম কি? একটা নতুন পদ্ধতি। এই নতুন পদ্ধতিটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, এটা বুঝতে গেলে প্রথমে চলে আসো, মাতৃভাষা আমাদের কি? বাংলা। আমাদের মাতৃভাষা কি? বাংলাতে বর্ণমালা চেনো? অ আ ক খ। বর্ণমালা একটা হচ্ছে অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এগুলোকে স্বরবর্ণ বলে। ক, খ, গ, ঘ, ঙ, এগুলোকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে স্বরবর্ণ কি? বাংলা স্বরবর্ণ সবার মুখস্থ আছে? হ্যাঁ, বাংলা স্বরবর্ণ চেনো তো? অ আ রস্য দীর্ঘ, রস্যু দীর্ঘ, রিলি, এ ওই ও, জানা আছে না নেই? হ্যাঁ, বাংলার ব্যঞ্জন বর্ণ কি মনে আছে? ক খ গ ঘ উম চ ছ বর্গ জ ইয়, আছে মনে? বেশ, এবার চলে আসো এই যে কাউ। কাউ কথাটা এখানে নিয়ে আসলাম। কাউ উচ্চারণ করো সবাই, জোরে বলো, কাউ। কাউ। এবার এই কাউয়ের প্রথম যে লেটারটা আছে সি, এটা ইংরেজিতে সি থাকুক আর যা ডি থাকুক, যাই থাকুক, আমরা সেটার দিকে তাকাবো না। কি লেখা আছে সেটার দিকেও তাকাবো না, আমরা মুখে উচ্চারণটা শুনবো। মুখে কি বলছি? কাউ। কি বলছি? কাউ। বাংলাতে কি বললাম? কাউ। এবার শুরুটা কি দিয়ে হলো? শব্দটা শুরু হলো কি দিয়ে? ক দিয়ে। আ দিয়ে শুরু হয়েছে? কাউ, আ। আ দিয়ে শুরু করেছি না কি দিয়ে শুরু করেছি? ক দিয়ে। বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে এ বসাবো, বাংলা স্বরবর্ণ দিয়ে শুরু হলে তার আগে এন বসাবো। বলো আমার সাথে, কোন শব্দ বাংলা ব্যঞ্জন বর্ণের শুরু হলে তার আগে এ বসাবো, আর বাংলা স্বরবর্ণ দিয়ে শুরু হলে তার আগে এন বসাবো। তাহলে কাউ কি দিয়ে শুরু হলো? ক দিয়ে। ক ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? তাহলে এর আগে এ বসাবো। কি বসাবো? তাহলে উচ্চারণ হয়ে যাবে আকাউ। আ কাউ, বলো আকাউ। এবার চলে যাব স্টোন। স্টোন উচ্চারণটা দন্তে শয় টয় ওকার দন্তে না, স্টোন। স দিয়ে শুরু হচ্ছে। স বাংলার ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে না স্বরবর্ণের মধ্যে আছে? ব্যঞ্জন বর্ণ হলে এ বসিয়ে দেব, তাহলে আ স্টোন। ব্যঞ্জন বর্ণ হলে কি বসাবো? আ স্টোন। আ স্টোন। এর পরেরটা চলে আসো মাউন্টেন। দেখো, মাউন টেইন, উচ্চারণটা কি করছি? মাউন টেইন। উচ্চারণ শুরু হলো কি দিয়ে? মা। ম দিয়ে নাকি আ দিয়ে? মা। আ দিয়ে শুরু হলো না? না ম দিয়ে? মা। ম আগে না? তাহলে আগে যদি ম থাকে তাহলে এ বসবে না এন বসবে? তাহলে উচ্চারণ হয়ে যাবে আ মাউন্টেন। বলো আ মাউন্টেন। এর পরেরটা দেখো, মাউন্টেনের নিচে কি আছে? মাউন্টেনের নিচে কি আছে দেখো তো? বুক আছে। মাউন্টেনের নিচে বুক আছে। বুকটা কোথায়? বুকটা কই? বুকটা কোথায়? মাউন্টেনের নিচে বুক আছে, বুকটা কোথায়? বুক, বয়রস্যু ক, বুক, তাই না? তাহলে বুক, এই বুকের বাংলা উচ্চারণ কি হলো? বয়রস্যু ক, বুক।
তাহলে দেখো তো বুক উ দিয়ে শুরু হচ্ছে না ব দিয়ে শুরু হচ্ছে? ব দিয়ে শুরু হলে এ বসবে না এন বসবে? তাহলে আবুক। কি বলবো? আবুক। এ বুক বলবে না কেউ, আবুক সারা জীবনের মতো। আবুক বলো, আবুক, আবুক, আবুক। আ বেশি বলবে না, আবুক, আবুক। হ্যাঁ, পরেরটা দেখি। সু, এস এইচ ও ই, বাংলা উচ্চারণ হলো তালিবর্ষয় রস্যকারে সু। উ দিয়ে শুরু হলো না স দিয়ে শুরু হলো? স দিয়ে শুরু হলে ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ হলে এ হবে না এন হবে? তাহলে আশু বলো, আশু, আশু। এরপরে অ্যাপেল, এ পিপিএল ই, অ্যাপেল। উচ্চারণটা লিখি অ্যাপেল। দেখো উচ্চারণ কি দিয়ে শুরু হচ্ছে? দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটা ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে? নেই। তাহলে এখানে অ্যান অ্যাপেল লিখবো, তাই তো? অ্যান অ্যাপেল। এরপর এটা কি আছে? আই, ই ওয়াই ই, আই। বাংলায় লিখি তাহলে আই। উচ্চারণ শুরু হচ্ছে কি দিয়ে? আ দিয়ে। আ স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে এ বসবে না এন বসবে? এন এন আই বলো, এন আই। তাহলে বিষয়টা বোঝা গেল। তাহলে আমরা কি শিখলাম? শুরু, শব্দ, শব্দ শুরু যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে হয়, শব্দ শুরু ব্যঞ্জন বর্ণ দিয়ে হলে কি হবে? তার আগে আ বসবে। শব্দটা শুরু যদি, শব্দের শুরুটা যদি স্বরবর্ণ হয় তাহলে তার আগে কি বসবে? এন বসবে। মনে থাকবে এটা? বলো, কোন শব্দের শুরু বাংলা ব্যঞ্জন বর্ণের যে কোনো একটি দিয়ে হলে আ বসাবো, আর স্বরবর্ণ দিয়ে শুরু হলে এন বসাবো। এরপরে চলে যাব, দেখো এখানে অ্যাক্টিভিটি 9-তে কি আছে? যে লেটস রাইট এ অর এন বিফোর দ্য ওয়ার্ডস। আচ্ছা, অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ উচ্চারণটা করি অ রেঞ্জ। উচ্চারণ কি দিয়ে শুরু করলাম? অ। ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? স্বরবর্ণ হলে এন বসাবো। বলো, এন অরেঞ্জ। এরপরে আছে গোট, গয়কার ট, গোট। গোট উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে? গো, ও দিয়ে শুরু হচ্ছে না? না গ দিয়ে শুরু হচ্ছে? গ ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? তাহলে এর আগে এ বসাবো না এন বসাবো? তাহলে আগট। বলো, আগট। এরপরে চলে যাবো 3 দাগে, ম্যান, ম্যান ময়জ ফল আকার দন্তের না, ম্যান। ম, ম ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? তাহলে এ বসাবো না এন বসাবো? তাহলে আমেন। বলো, আমেন। 4 দাগেরটা আইসক্রিম, আইসক্রিম বানানটা আগে লিখে নিই। আ রস্যই দন্তের স, আইস ক্রিম, কয়রা ফলা রস্যি ম। উচ্চারণ শুরু হলো কি দিয়ে? আ। ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? স্বরবর্ণ হলে এ বসাবো না এন বসাবো? এন বসাবো। তাহলে এন আইসক্রিম। এরপরে আছে এয়ার শিপ। উচ্চারণটা দেখো এয়ার, এয়ার শিপ। তাহলে এ উচ্চারণ হচ্ছে এ। এ ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? স্বরবর্ণ হলে এন বলবো, এন এয়ারশিপ। এরপরে আছে লেক, লয়কারে লে ক, লেক। ল দিয়ে শুরু হচ্ছে, লে, লে, ল। ল ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? তাহলে এ বসাবো না এন বসাবো? তাহলে আলেক। তারপরে আমব্রেলা, দেখো বানানটা বাংলায় আগে লিখে নেব, আম ব্রেলা। উচ্চারণ শুরু হলো কি দিয়ে? আ। আ স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে এ বসাবো না এন বসাবো? এন বসাবো। উচ্চারণ হবে এন আমব্রেলা। এরপরে আছে ক্রিকেটার, ক্রি কে টার, ক দিয়ে শুরু হচ্ছে, ক্রি, ক্রি, ক। ক ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? তাহলে এ বসাবো না এন বসাবো? এ। তাহলে আ ক্রিকেটার। বলো, আ ক্রিকেটার। বেশ ভালো কথা। এবার দেখো এই যে এ এবং এন যেটা আমরা বসালাম এতক্ষণ ধরে, বাংলা দিয়ে আমরা বুঝে নেব না এ অথবা এন বসবে?
এ অথবা এন বসালাম, তাই তো? এই দুটোর মানেই কিন্তু একটি, এই দুটোর মানে একটি। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। ধরো এখানে বলা হয়েছে আ ম্যান, একটি মানুষ। কোন মানুষটা তুমি বুঝতে পারছো? একটি মানুষ মানে কি, আমার পরিচিত না অপরিচিত? কিছু বোঝা যাচ্ছে? একটি মানুষ মানে কি আমার বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই মানুষটা? যদি ইংল্যান্ডে একজন দাঁড়ায় থাকে সেও তো একটা মানুষ, যদি চাঁদে একজন যায় সেও তো একটা মানুষ। তাহলে একটা মানুষ মানে কি বোঝা যাচ্ছে? কে? নির্দিষ্ট নেই, তাহলে ডেফিনিট না, ইনডেফিনিট। ডেফিনিট মানে নির্দিষ্ট। তাহলে এ এবং এন, এন অ্যাপেল, একটা আপেল। কোন আপেলটা বলতে পারবা? কোন আপেলটার কথা বলেছি আমি? এন অ্যাপেল। আমি কাশ্মীরে গিয়ে একটা আপেল খেয়েছিলাম, এন আপেল। এর কোন আপেলটা তুমি তো বুঝতে পারছো না, তাই না? তাহলে এন আর এ, এ এবং এন এই দুটোকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। কি বলা হয়? আবার ভুল বললে ইনডেফিনিট। কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলে। কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলে। তাহলে এদের দিয়ে তো নির্দিষ্ট করে কিছু বোঝায় না, তাই না? নির্দিষ্ট বোঝালে তখন কি বলবো? ডেফিনিট আর্টিকেল। তাহলে এইবার আমরা চলে যাব ডেফিনিট আর্টিকেলে। দেখো, দা, টিএইচ দা, এটাকে বলা হবে ডেফিনিট আর্টিকেল। দা কখন বলবো? যখন নির্দিষ্ট করে বলা হবে। এবার দেখো, দা গ্যাঙ্গেস, গঙ্গা নদী। গঙ্গা নদী তো পৃথিবীতে একটাই আছে, নির্দিষ্ট না? তারপরে বলছে দা হিমালয়া, হিমালয় পর্বত পৃথিবীতে কটা আছে? ওটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। দা মুন, চাঁদ কয়টা আছে? দা মুন মানে তো একটা নির্দিষ্ট চাঁদ। তারপরে আছে দা বেস্ট প্লেয়ার, সবচেয়ে ভালো একটা টিমের মধ্যে কয়জন হয়? একজনই হয়। তাহলে নির্দিষ্ট না সে, নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। দা সান, সূর্য আকাশে কয়টা ওঠে? কোনোদিন সকালে দুটো পাশাপাশি দেখিছো? একটাই ওঠে, তাহলে নির্দিষ্ট না? নির্দিষ্ট হলে দা বসবে, নির্দিষ্ট হলে দা বসবে। এবার অ্যাক্টিভিটি, একে আর্টিকেল বলা, তাহলে এ এন এবং দা এদেরকে একসাথে আর্টিকেলস বলা হয়। কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আইডিয়া আসলো মোটামুটি? আচ্ছা, এবার চলে যাব এখান থেকে অ্যাক্টিভিটি যাওয়ার আগে এখানে একটা এইচডব্লিউ দিচ্ছি। মন থেকে বা তোমার আশেপাশে যে কোনো জিনিস দেখে মন থেকে 20টা ওয়ার্ড বের করবে খুঁজে। যেমন বাড়িতে দেখা যায় ফ্যান, লাইট, ওয়াল, বালতি, তাই না? বাকেট, পেন, মাইক্রোফোন, মোবাইল ফোন, ট্যাবলেট, এই সব কিছু খুঁজে খুঁজে পাবা না 20টা? এই 20টা আগে লিখবা, লিখে এর আগে এ অথবা এন বসাবা। হলো? এবার অ্যাক্টিভিটি 10 কি আছে? দা ইউজ করতে বলছে উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। তাহলে দেখো, সান, সানের আগে কি বসাবো? দা বসাবো, দা সান, দা সান। এবার দা সান দিয়ে তোমার একটা সেন্টেন্স লিখতে বলেছে। সেন্টেন্সটা কি হবে? দা সান রাইজেস ইন দা ইস্ট, পূর্ব দিকে সূর্য ওঠে। দেখো, পূর্ব দিকে একটা না দুটো? নির্দিষ্ট, তাই দা ইস্ট বলেছি, ইন দা ইস্ট। মজা না? ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর পৃথিবীতে একটাই আছে, নির্দিষ্ট না অনির্দিষ্ট? তাহলে এখানে দা বসবে। তাহলে এটা তোমার এইচডব্লিউ থাকলো, এই কটা দিয়ে মেক সেন্টেন্স করবে। এটা এইচডব্লিউ করে নিয়ে আসবে, যার যা মনে চায় সেন্টেন্স তৈরি করবে। এবার যাব পরবর্তীতে 11, অ্যাক্টিভিটি 11 দেখো। লেটস ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। একটা যেটা মানানসই আর্টিকেল হবে সেটা দিয়ে করো। ইন্ডিয়া ওয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাহলে ওয়ার্ল্ড কাপ তো নির্দিষ্ট হয়, তাহলে দা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011, 2011 সালে ভারতবর্ষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তাহলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা একটা নির্দিষ্ট ঘটনা, তাই দা বসবে। ইট ওয়াজ ড্যাশ মুভমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প, এটা ছিল একটা বিরাট জয়ের ঘটনা। তাহলে একটা জয়ের ঘটনা, তাই না? তাহলে জয়ের ঘটনা তো অনেক হয়, একটা জয়ের ঘটনা। তাহলে ইট ওয়াজ আ মুভমেন্ট, ইট ওয়াজ আ মুভমেন্ট অফ গ্রেট ট্রায়াম্প অ্যান্ড ড্যাশ ইভেন্ট অফ গ্রেট
ইন্সপিরেশন। তাহলে আ ইভেন্ট না অ্যান ইভেন্ট? দেখো মুভমেন্ট উচ্চারণ কি করলাম, মুভমেন্ট, ম, তাই এ লিখেছি। আর ইভেন্ট বাংলা উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে, ই, তাহলে ই স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে অ্যান হবে না এ হবে? অ্যান ইভেন্ট। তাহলে এইটা ছিল এমন একটা ঘটনা যেটা ইন্সপিরেশন দেয় কাকে? দা ইউথ, দা ইউথ, যুবকদের। যুবক কিন্তু নির্দিষ্ট, কেন? দা ইউথ মানে পৃথিবীতে যত যুবক গোষ্ঠী আছে তারা, মানুষের নির্দিষ্ট একটা বয়স শিশু, তাই তো, তারপরে একটা বয়সে ইউথ, তারপরে একটা বয়সে বুড়ো হয়ে যাও, ওল্ড। এই নির্দিষ্ট করে বোঝাচ্ছে দা ইউথ মানে পৃথিবীতে যত ইয়াং মানুষ আছে তাদের। তাই দা ইউথ অফ ইন্ডিয়া ড্যাশ মেম্বার্স অফ টিম। তাহলে দা মেম্বার্স, দা মেম্বার্স, টিম তো ইন্ডিয়ান টিম একটাই, ওই টিমের যারা প্লেয়ার তারা কি যে কোনো কেউ? নির্দিষ্ট না। তাহলে দা মেম্বার্স, দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়ার যে সদস্যরা ছিল, ওয়ার হেইল অ্যাজ ন্যাশনাল হিরোজ, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে, নায়ক, দেশের নায়ক তারা হলো। এবার চলে যাবো অ্যাক্টিভিটি 12-এ। অ্যাক্টিভিটি 12-এ কি বলছে, যে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। একটা গ্রেট ম্যান সম্পর্কে 4টে সেন্টেন্স লিখতে বলেছে। তাহলে আমরা কার কথা লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি আ গ্রেট হিরো। এখানে মানে নামের বানানটা একটু খেয়াল করো তো, প্যারাগ্রাফের নাম প্রত্যেকটা লেটার দেখো বড় হাতের দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এখানে বড় হাতের দিয়ে শুরু করতে হবে, আ গ্রেট, GREAT, গ্রেটের জি বড় হাতের হবে। আ গ্রেট ম্যান, MAN, ম্যান, ম্যানের এমটা বড় হাতের হবে। গ্রেট ম্যানটার নাম আমি দিয়ে দিচ্ছি নেতাজি, নেতাজি, এইভাবে নামকরণ হয়ে গেল। এবার সেন্টেন্স লিখতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, নিজেদের লিখতে হবে এটা। 2 নম্বরে কি লিখবো, যে হি ওয়েন্ট টু জাপান, হি ওয়েন্ট টু জাপান, হি ওয়েন্ট টু জাপান, সে জাপানে গিয়েছিল। এরপরে কি করেছিল সেখানে গিয়ে, হি ফর্মড আজাদ হিন্দ ফৌজ, হি ফর্ম আজাদ হিন্দ ফৌজ, সে জাপানে যাবার পরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিল। তারপরে কি বলেছিল, হি টোল্ড, হি টোল্ড ইনভার্টেড কমার মধ্যে লিখবা দিল্লি চলো, সে বলেছিল দিল্লি চলো। এরপরে কি বলেছিল, এরপরে হি ফট, হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, সে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। আর বর্তমানে যে ফরওয়ার্ড ব্লক যে দল আছে, রাজনৈতিক দল, তার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাহলে কি হবে, হি ওয়াজ দ্য ফাউন্ডার, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের সে প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে 4টে বলেছে, আমি এখানে 6টা সেন্টেন্স লিখে দিলাম, তাই তো? যেটা মুখে বললাম সেটা শুনে শুনে লিখবে, ঠিক আছে? তাহলে একজন গ্রেট ম্যান সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ লিখতে দিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফটা তোমরা সবাই HW হিসেবে লিখবে, HW হিসেবে খাতায় আগে লিখে নেবে, তারপরে সেটাকে পড়বে, পড়ে সেটাকে মুখস্থ করবে। কেন? কারণ এটা এক্সামে, একটু কদিন পরে যে এক্সাম হবে
সেই এক্সামে এই প্যারাগ্রাফটা দেওয়া থাকবে। এরপরে আর কি আছে? এরপরে আর কিছু নেই। এই লেসন 1 যা এইচডব্লিউ দিলাম আমি, সবকটা এইচডব্লিউ করে নিয়ে আসবে, কালকে দেখা হবে। আর এই সঙ্গে সঙ্গে আমাদের লেসন 1টা শেষ হয়ে গেল, আমরা লেসন 2 শুরু করব পরের ক্লাসে। আজকের ক্লাস এখানে শেষ করছি।